এটা রাজকাঁকড়া। আমরা এখন আছি হচ্ছে পায়রা নদী এবং বঙ্গোপসাগরের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটাকে। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একটি মাত্র সমুদ্র সৈকত, যেখানে দাঁড়িয়ে আপনারা সূর্যোদয় এবং সূর্যাস্ত অবলোকন করতে পারবেন। সাগরকন্যা খ্যাত কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপালি ইউনিয়নে অবস্থিত। এটি পটুয়াখালীর শেষ প্রান্তে অবস্থিত। অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত ছাড়াও কুয়াকাটায় আছে বেড়ানোর মতো আরও নানান আকর্ষণ। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার কুয়াকাটা ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের এই কুয়াকাটা ট্যুরের ভিডিওটি তৈরি করা 2021 সালের ফেব্রুয়ারি মাসে। আমাদের একদিনের এই ভ্রমণের যাত্রা শুরু হয় কুষ্টিয়ার লাহিনী বটতল থেকে এবং আমরা আগের দিন রাতে রওনা দিয়ে পরের দিন ভোরের মধ্যে পৌঁছে যাই সাগরকন্যা কুয়াকাটাতে এবং নেমেই আমাদের রান্নাবান্না শুরু হয় এবং আমরা সকালের নাস্তা খেয়ে বেরিয়ে পড়ি সমুদ্র দেখার উদ্দেশ্যে। আমাদের প্রধান আকর্ষণ অর্থাৎ কুয়াকাটারই প্রধান আকর্ষণ হচ্ছে এখানে সূর্যোদয় দেখা, যারই উদ্দেশ্যে আমরা মোটরসাইকেল যোগে যেতে থাকি সেই সূর্যোদয়ের স্থানটিতে, যেখান থেকে আমরা সূর্যোদয়টি উপভোগ করব। কুয়াকাটা নামকরণের ইতিহাসের পেছনে যে কুয়া সেটি এখনও টিকে আছে। জনশ্রুতি আছে 1784 সালে বর্মী রাজা রাখাইনদের মাতৃভূমি আরাকান দখল করলে বহু রাখাইন সেই আরাকান থেকে চলে আসে এই কুয়াকাটা নামক স্থানটিতে। যেহেতু এই জায়গাটি সমুদ্রের তীরে অবস্থিত, তাই এখানে পানযোগ্য পানি ছিল না এবং পান করার উদ্দেশ্যে তারা কুয়া খনন করে এবং সেই কুয়া খননের পর থেকেই জায়গাটির নাম কুয়াকাটা হয়েছে বলে ধারণা করা হয়। কুয়াকাটা ভ্রমণ মূলত শুরু হয় বলতে পারেন সূর্যোদয়ের আগ থেকে, যেহেতু কুয়াকাটার একটি প্রধান আকর্ষণ হচ্ছে সূর্যোদয় দেখা। আপনারা কুয়াকাটা জিরো পয়েন্টে ভোরবেলাতেই অসংখ্য মোটরসাইকেল আরোহীদের দেখতে পাবেন। সেখান থেকে দরদাম করে একটি মোটরসাইকেল রিজার্ভ করে নিতে হবে। সেই মোটরসাইকেলের মাধ্যমেই পুরা কুয়াকাটাটা আশেপাশের সহ প্রত্যেকটা জায়গা সেই মোটরসাইকেল আরোহী গাইড হিসেবে দেখাবেন। সেই গাইডদের কাছে বা মোটরসাইকেল আরোহীদের কাছে মূলত একটি লিস্ট থাকে, যেখানে আপনি 18 থেকে 20টি স্থানের নাম দেখাবে। যদিও এর বেশিরভাগ স্থানগুলোই হচ্ছে না দেখার মতো, বা আপনি মোটরসাইকেলে যেতে যেতেই দেখতে পাবেন আর কি। তারপরে তারা সেটি এক একটি আলাদা আলাদা পর্যটন স্পট হিসেবে আপনাকে দেখানোর চেষ্টা করবে বা বোঝাবে। তো সেখান থেকে আপনারা দরদাম করে একটি মোটরসাইকেলে করে পুরা কুয়াকাটাটা প্যাকেজ আকারে দেখতে পাবেন সেই মোটরসাইকেল আরোহীর সাথে। তো ভোরের আলো ফোটার আগে আমাদের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু হয় এই কুয়াকাটার সবচেয়ে আকাঙ্ক্ষিত যে জিনিস সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। তো আমরা মোটরসাইকেলের যোগে পৌঁছে যাই লাল কাঁকড়ার চরে, যেখান থেকে মূলত আমরা সূর্যোদয়টা উপভোগ করব। কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব দিকে গঙ্গামতির জঙ্গল ছাড়িয়ে আরও সামনে গেলে এই ক্রাব আইল্যান্ডটি অবস্থিত। ক্রাব আইল্যান্ড বা কাঁকড়ার দ্বীপটি হচ্ছে মূলত লাল কাঁকড়ার একটি দ্বীপ, যেখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। নির্জনতা পেলে জায়গার সৈকত লাল করে বেড়ায় এই কাঁকড়ার দল, যা দেখতে অসাধারণ লাগে। আমরা বেশ কিছুটা সময় এই অদ্ভুত সুন্দর লাল কাঁকড়ার সাথে উপভোগ করি, যেটি আসলেই আকর্ষণীয়, যা বাংলাদেশের আর অন্য কোথাও তেমন দেখতে পাওয়া যায় না। আমরা এই লাল কাঁকড়ার চরেই মূলত আমাদের সকালের সূর্যোদয়টা উপভোগ করি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর মানুষ রয়েছে এই সূর্যোদয়টা দেখতে। কুয়াকাটার এই সূর্যোদয়ের সময়টা হচ্ছে কুয়াকাটাতে কাটানো সবচেয়ে সুন্দরতম সময়ের একটা। অসাধারণ একটি পরিবেশ বিরাজ করে এই সূর্যোদয়ের সময়টাতে। তাছাড়া এখানে প্রচুর আপনারা অতিথি পাখি, সামুদ্রিক পাখি সহ অসাধারণ একটি পরিবেশের মধ্যে দিয়ে সূর্যোদয়টা উপভোগ করতে পারবেন। পুরাটা সময় আমরা উপভোগ করেছি নির্মল পরিবেশ, সমুদ্রের ঢেউয়ের গর্জন, সব মিলিয়ে অসাধারণ একটি সময় কেটেছে এখানে। তো সূর্যোদয় দেখা শেষে অর্থাৎ সূর্যোদয় দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকি হচ্ছে ঝাউবনের দিকে, যেটি আরও পূর্ব দিকে অবস্থিত। এই ঝাউবনটাও কুয়াকাটার অন্যতম একটি আকর্ষণ। আশেপাশে প্রচুর লম্বা লম্বা আপনারা ঝাউ গাছ দেখতে পাচ্ছেন। এটি মূলত হচ্ছে ঝাউবন হিসেবে পরিচিত।
আমরা প্রতিটি স্পটে নেমে ঘুরে ঘুরে দেখব এবং এখান থেকে আমাদের যে স্মৃতি সংরক্ষণ পালা অর্থাৎ ছবি ভিডিও সহ সবাই সবার যার যার মতো স্মৃতি সংরক্ষণ করছিল। আমরা এই ঝাউবনের পাশেই একটি বাজার দেখতে পাই। বাজার অর্থাৎ সকালের নাস্তা, যে পর্যটকরা আসে নাস্তা করে থাকে এই জায়গাটিতে। ঝাউবনের একদম বিপরীত পাশেই এই জায়গাটি অবস্থিত। আমরা এই ঝাউবন দেখা শেষে সেই বাজারে বিভিন্ন সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশ সহ আরও যে স্থানীয় মাছ রয়েছে সেগুলো দেখতে পাই এবং প্রচুর মোটরসাইকেল আছে এখানে, যেগুলোতে মূলত পর্যটকরা আসে এবং এখানে মোটামুটি সকালের নাস্তাটা করে থাকে। আমরাও তেমনি একটি দোকানে দেখতে পাই হচ্ছে মাছ ভাজার আয়োজন চলছে। একটা মাছ কত? এর এক পিস, এই আমি যেটা দেখাই এর এক পিস মাছ আর এক প্লেট খিচুড়ি 120। এখানে সকালবেলা আপনারা দরদাম করে নিজের পছন্দ মতো মাছ ভাজি দিয়ে ভাত, খিচুড়ি সহ আরও বেশ কিছু আইটেম পাবেন এখানে, যেগুলো আপনারা পরিতৃপ্তি সহকারে খেতে পারবেন এই ঝাউবনের পাশের বাজার থেকে। সকালবেলা এই গরম গরম মাছ ভাজি দিয়ে আমাদের সকালের নাস্তাটা সেরে আমরা এখান থেকে যেতে থাকি হচ্ছে এখানকার যে রাখাইনদের বৌদ্ধ মন্দির আছে সেই বৌদ্ধ মন্দিরের দিকে। এই মন্দিরটির নাম হচ্ছে মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির। কুয়াকাটা সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় রাখাইনদের একটি গ্রামের নাম মিশ্রিপাড়া এবং এই গ্রামেই আছে এই মন্দিরটি। কথিত আছে এই মন্দিরের ভিতরে আছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। এছাড়া এখান থেকে সামান্য দূরে আমখোলা গ্রামে রয়েছে এই অঞ্চলের রাখাইনদের সবচেয়ে বড় বসতি। মূলত এই রাখাইনরা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। তারাই মূলত এই মূর্তির পূজা করে থাকে বা এখানে তাদের যে প্রার্থনা সেটি অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা ভেতরে ঢুকে দেখতে পাই গৌতম বুদ্ধের বিশাল মূর্তি। গৌতম বুদ্ধের এই মূর্তিটির উচ্চতা প্রায় 32 ফুট। সুবিশাল এই মূর্তিটি দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করে। তাছাড়া বৌদ্ধ বিহারের চারপাশ ঘুরে দেখা গেছে কিছু বাগান আর মিঠা পানির কূপ রয়েছে। গৌতম বুদ্ধের মূর্তির পাশাপাশি এই কূপটিও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। আমরা এই মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির দেখা শেষে চলে যাই রাখাইনদের একটি বাজারে। এই বাজারটি মূলত রাখাইন বৌদ্ধদের দ্বারা পরিচালিত এবং তারা পর্যটকদের কাছে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন বিছানার চাদর থেকে শুরু করে লুঙ্গি, তাছাড়া যে সমুদ্র থেকে কোড়ানো শামুক ঝিনুক দিয়ে যেসব মালা তৈরি করা হয়, তাছাড়া তাদের স্থানীয় বিভিন্ন রকম জিনিসপত্রের সমাহার এই বাজারটিতে আমরা দেখতে পেয়েছি। প্রচুর পর্যটকের সমাগম দেখা যায় এই বাজারটিতে। মূলত পর্যটকরা যখন কুয়াকাটাতে যায় এই বাজারটিতে যেয়ে কুয়াকাটা থেকে সেখানকার স্থানীয় যে জিনিসগুলো স্মৃতি হিসেবে নিয়ে আসতে চায় বা গিফট আইটেম হিসেবে নিয়ে আসতে চায়, সব মিলিয়ে এই বাজারটি ছিল অনেক বড় এবং জমজমাট একটি বাজার বলতে পারেন। আমরা এই রাখাইনদের বাজার থেকে ঘুরে যেতে থাকি আমাদের পরবর্তী গন্তব্য লেবুর চরের দিকে। এটি মূলত হচ্ছে কুয়াকাটার পশ্চিমাংশে অবস্থিত বলা যায় 0 পয়েন্ট থেকে। 1000 একর আয়তনের এই লেবুর চরে রয়েছে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ, যেমন কেওয়া, গেওয়া, গোরান, কোড়ই, গোলপাতা ইত্যাদি। কুয়াকাটার পূর্ব প্রান্তে অবস্থিত হয় এই চরে কুয়াকাটা থেকে সহজেই যাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই চর পর্যটকদের জন্য অন্যতম একটি আকর্ষণীয় স্থান। পূর্বে এটি সুন্দরবনের একটি অংশ ছিল, যদিও এখন তা বিচ্ছিন্ন। আমরা এই লেবুর চর এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের সুন্দর সুন্দর বিচের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিলাম আমাদের পরবর্তী গন্তব্য ঝিনুক বিচের দিকে। ঝিনুক বিচ কুয়াকাটা সমুদ্র সৈকতের অন্যতম একটি আকর্ষণীয় স্থান, যেখানে আপনারা প্রচুর ঝিনুক দেখতে পাবেন। আমরা সমুদ্র তীর ঘেঁষে যেতে যেতে আমরা চলে আসি অবশেষে সেই ঝিনুক বিচের দিকে। এখানে রয়েছে প্রচুর ঝিনুক। মূলত এই জায়গাটি 3 নদীর মোহনার কাছে অবস্থিত হয়। সমুদ্রে যেসব ঝিনুক থাকে তা জোয়ারের পানিতে উঠে আসে এই সমুদ্র তীরে। আমরা এই ঝিনুক বিচের অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম 3 নদীর মোহনার দিকে, যার অপর প্রান্তে রয়েছে সুন্দরবনের সর্বশেষ প্রান্ত।
আসলে এই ঝিনুক বীজটি তিন নদীর মোহনাতে অবস্থিত হয়। এখানে যে সমুদ্র থেকে ঝিনুকগুলো থাকে সেগুলো জোয়ারের পানির সাথে উঠে আসে এবং মৃত ঝিনুকগুলো এই স্থানে জমা হয়ে থাকে। আপনারা এখানে সমুদ্রের তীর ধরে যত দূর যাবেন শুধু চোখে পড়বে সাদা সাদা ঝিনুকের যে আচ্ছাদন সেটি। আপনারা এখান থেকে নিজেদের ইচ্ছা মতো প্রিয়জনদের জন্য ঝিনুক সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এই ঝিনুক বীজটি তিন নদীর মোহনাতে অবস্থিত হয়। সমুদ্রের যে মৃত ঝিনুকগুলো থাকে সেগুলো মূলত জোয়ারের পানির সাথে এসে এই স্থানটি সৃষ্টি করেছে। আমরা এখন আছি হচ্ছে পায়রা নদী এবং বঙ্গোপসাগরের মোহনায়। এই পাশ থেকে এসেছে পটুয়াখালীর পায়রা নদী এবং এই পাশে যে দেখা যাচ্ছে হচ্ছে সুন্দরবনের পূর্বাঞ্চল এবং এই সাইড পুরোটাই বঙ্গোপসাগর এবং এই সাইডটা হচ্ছে কুয়াকাটা সি বিচ, যার পুরোটা সৌন্দর্য আমরা এখন উপভোগ করছি পায়রা এবং বঙ্গোপসাগরের মোহনা থেকে। দেখা যাচ্ছে অনেক ট্রলার এবং মাছ ধরার নৌকা যাচ্ছে আমাদের পাশ দিয়ে। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এই ট্রলারগুলো পায়রা নদীতে প্রবেশ করছে, যা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আপনারা কুয়াকাটা থেকে ট্রলার যোগে ঘুরে আসতে পারেন সুন্দরবন থেকে। সুন্দরবনের এই একাংশ দেখতে গিয়েছিল আমাদের সহযাত্রীদের মধ্যে থেকেই অনেকেই। আমরা এই ঝিনুক বীচ এবং তিন নদীর মোহনা দেখা শেষে আবার ফিরতে থাকি আমাদের কুয়াকাটা জিরো পয়েন্টের দিকে। এই জিরো পয়েন্টে আসতে আসতে আমাদের পথিমধ্যে আমরা দুপুরের খাবারের জন্য বিভিন্ন সি ফুড আইটেম ট্রাই করব এবং এখানে যেতে যেতে যে শুটকি পল্লী আছে বিখ্যাত, সেই শুটকি পল্লীটা কাছ থেকে দেখার চেষ্টা করব। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম লেবুর চরের পাশে অবস্থিত এই হোটেলগুলোতে, যেখানে মূলত আপনারা বিভিন্ন ধরনের সামুদ্রিক বিভিন্ন আইটেম খেতে পারবেন। এখানে সব ধরনের সামুদ্রিক মাছ, স্বাদুপানির মাছ এবং কাঁকড়া সহ অনেক প্রজাতির মাছ, ডাব এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রয় করা হয়। আমরা সুন্দরবনের অংশ দেখে এখন কাঁকড়া ফ্রাই করতে দিয়েছি। আমরা এখন একটু পরে কাঁকড়াটা খাবো। এখানে আমাদের কাঁকড়া আছে, আর কি কচ্ছপ আছে নাকি? এটা বড়টা রাস কাঁকড়া, তাজা আছে। এটা রাস কাঁকড়া মামা হাতে করে দেখালো। তারপরে মাছ দেখি, এটা তো ইলিশ তো নাকি? কুড়াল, ভেটকি পাতারি যেটা বলে। ও আচ্ছা আচ্ছা, কুড়াল। এত বড়? হ্যাঁ, এক ফিট কালো, এক ফিট সাদা, বুঝছেন? এত বড় বাঁশপাতা মাছ? আর ওইটা ওই যে এটা টুনা মাছ, টুনা ফিশ, টুনা। এখানে দেখা যাচ্ছে সামুদ্রিক টুনা মাছ। টুনা মাছ কত করে কেজি মামা? পিস কত? আর এটা কি? এটা চাঁদা, রূপচাঁদা? এটা রূপচাঁদা। কাঁকড়া কত করে মামা? কাঁকড়ার দাম কম মামা। কোনটা? ওটা কত টাকা পিস? 70 টাকা পিস। 150 টাকা পিস। এটা কি বড়? বড় মাল বড় আছে। হ্যাঁ, এখানে চলছে আমাদের কাঁকড়া ভাজার প্রক্রিয়া। আমরা যে কাঁকড়া অর্ডার করেছিলাম সেগুলো এখানে ভাজা হচ্ছে। রূপচাঁদা কাদের? আমাদের তো 4টা কাঁকড়া। দেখি দেখি ভাই, আমাদের কাঁকড়াটা উপরে তোলেন তো। এই যে আমাদের কাঁকড়া এখন মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এটা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে, মানে এই কড়াইয়ের পরে আমাদের কাঁকড়াটা দেওয়া হবে। আমরা এই বাজার থেকে কাঁকড়া এবং টুনা সহ বেশ কিছু আইটেম ট্রাই করেছিলাম এবং এই সামুদ্রিক আইটেম ট্রাই করার পরে আমরা যেতে থাকি শুটকি পল্লীর দিকে। শুটকি পল্লীতে আমরা দেখব
একইভাবে এখানে মূলত শুটকিটা উৎপাদন করা হয়। সমুদ্রের মাছ শুকিয়ে এখানে থেকে মূলত এই শুটকিগুলো প্রক্রিয়াজাতকরণ করে সারা দেশে সাপ্লাই দেওয়া হয়। এখানে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের শুটকি মাচা পদ্ধতি সহ বিভিন্ন আড়ার সাথে বেঁধে বেঁধে শুকানো হয়। মূলত যে বড় শুটকিগুলো আছে এই বাঁশের আড়ার সাথে দিয়ে সেগুলো শুকানো হয়, এবং যেগুলো ছোট শুটকি সেগুলো এভাবে নিচে বিভিন্ন কাগজের উপর প্রক্রিয়াজাতকরণ করে শুকানো হয়ে থাকে। এই শুটকিগুলোই পরবর্তীতে বিভিন্নভাবে প্যাকেটজাত হয়ে সারা দেশে পৌঁছে যায়, এবং আমরা এই শুটকিগুলোই মূলত বাজার থেকে কিনে থাকি। প্রতিদিন ভোরবেলাতে সমুদ্র থেকে প্রচুর মাছ আসে এই সমুদ্রের ধারে। পরবর্তীতে যে মাছগুলো বাজারে নিয়ে যাওয়া হয় সেগুলো বাদে যে মাছগুলো থাকে সেগুলোই এখানে এই শুটকি কর্মীরা অর্থাৎ শুটকি পল্লীতে শুটকি বানানো হয়, এবং এই শুটকিগুলো আমরা খেয়ে থাকি। এবং শুটকি পল্লী দেখা শেষে আমরা আবার ফিরে আসি আমাদের কুয়াকাটা জিরো পয়েন্টের দিকে। এখানে আমরা পরবর্তী অংশে যাই ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে। এটিও এখানকার একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট। এই স্পটটিতে আমরা আরেকটি বৌদ্ধ মূর্তি দেখতে পাই, যেটি এই সুন্দর সিঁড়ি দিয়ে যে এই পুরা জায়গাটির উপরে একটি টিলা মতো জায়গাতে অবস্থিত আর কি। আসলে পুরা কুয়াকাটা জায়গাটিতেই বৌদ্ধদের বেশ আধিক্য আছে। বৌদ্ধরাই মূলত এই জায়গাটির গোড়াপত্তন করেছিল, এবং এখানে বেশ কিছু এরকম ছোট বড় বৌদ্ধ মন্দির দেখতে পাওয়া যায়। এই মন্দিরগুলোতে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করে। তাছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করে থাকে। আমরা এখন প্রবেশ করব এই মন্দিরটির ভেতরে। এই মন্দিরটির ভেতরেও আমরা একটি বৌদ্ধ মূর্তি লক্ষ্য করি। তাছাড়া এখানে দেখেই বোঝা যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নিয়মিত এই পূজা অর্চনা করে থাকে। তাছাড়া দর্শকদের ভিড় লক্ষণীয় এই স্থানটিতে। এই মন্দিরটি উঁচু টিলার উপর অবস্থিত হয়। বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল। বৌদ্ধ মন্দিরগুলো এই সেম ক্যাটাগরিতেই মূলত হয়ে থাকে। আমরা দুপুরের খাবার এবং কিছুটা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ি বিকেলের সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। বিকেলের সূর্যাস্তটাও কুয়াকাটা সমুদ্র সৈকতের অন্যতম একটি আকর্ষণীয় জিনিস। আপনারা জিরো পয়েন্ট থেকে বিচের দিকে যেতেই বিভিন্ন ধরনের পুঁথিমালা সহ যেসব অলংকার এবং এখানকার স্থানীয় সব জিনিস দেখতে পাবেন। আপনারা এভাবে রাস্তার দুই ধারে দোকানগুলো দেখতে দেখতে পৌঁছে যাবেন কুয়াকাটা সমুদ্র সৈকতের তীরে। এই সমুদ্র সৈকতের তীরটা বিকেলবেলাতে আরও বেশি উৎসবমুখর হয়ে ওঠে এই ঘুড়ি উৎসবের কারণে। আপনারাও ইচ্ছা করলে ঘুড়ি কিনে এখানে উড়াতে পারবেন। স্থানীয় এবং পর্যটকেরা এই ঘুড়ি ওড়ানোর ফলে এখানে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। তাছাড়া আপনারা সামনে দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক নিজেদের মতো করে সমুদ্রকে উপভোগ করছে। অনেকেই গোসল করছে, অনেকেই অপেক্ষায় আছে এই সূর্যাস্ত দেখার। বিকেলের এই সূর্যটা পানিতে পড়ার পরে সমুদ্র যেন এক সোনালি বর্ণ ধারণ করে। এ দৃশ্যটি কাছ থেকে দেখার অনুভূতি আরও বেশি সুন্দর। রাতের সমুদ্রের এক সৌন্দর্য, ভোরবেলাতে এক সৌন্দর্য, এবং সূর্যাস্তের সময়ে সমুদ্রটা যেন আরও বেশি সুন্দর। আসলে সমুদ্র জিনিসটাই সুন্দর, যেটি কাছ থেকে উপলব্ধি করতে হবে। বিকেলের সূর্যের সোনালি রশ্মি সমুদ্রের পানির সাথে মিশে আশ্রে পড়ছিল এই সমুদ্রের তীরে। হাজার হাজার পর্যটক নিজেদের মতো করে উপভোগ করছিল এই সমুদ্রকে। কেউ করছিল গোসল, কেউ হাঁটছিল সমুদ্রের পানির মধ্যে। তাছাড়া অনেকেই উপভোগ করছিল স্পিডবোটে চড়ে সমুদ্রকে। সমুদ্র হলো প্রশান্তির জায়গা। বিশাল জলরাশিকে সামনে রেখে সমুদ্রের গর্জনের সাথে সমুদ্র উপভোগ করতে করতে সময় চলে যাবে নিমিষেই। ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন কোনো রকম বিরক্তি ছাড়া। তাছাড়া আপনার কর্মজীবনের সকল ক্লান্তি দূর হবে এই সমুদ্র দর্শনের মাধ্যমে। আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের সূর্যাস্ত দেখতে দেখতে হয়ে যায় সন্ধ্যা, এবং সন্ধ্যার পরে রাতের কুয়াকাটা সমুদ্র সৈকত আরও যেন বেশি জাঁকজমক। এখানে আপনারা হাজার হাজার পর্যটকদের ভিড় দেখতে পাবেন এই সি ফুড আইটেম ঘিরে।
এখানে আপনারা রাতের খাবারে বিভিন্ন ধরনের সামুদ্রিক আইটেম ট্রাই করতে পারবেন এই বাজার থেকে। তাছাড়াও এই বাজার থেকে আপনারা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনে নিয়ে যেতে পারবেন নিজেদের গন্তব্যে। এরা সেভাবে প্যাকেটজাত করে বরফের মাধ্যমে মাছ দেশের সব জায়গাতে পাঠিয়ে থাকে। এখানে আপনার বিভিন্ন ধরনের টাটকা সামুদ্রিক মাছ, কাঁকড়া সহ সকল ধরনের সামুদ্রিক যে জীব খাওয়া যায় সেগুলোর সমারোহ দেখতে পাবেন এখানে। তাছাড়া আপনারা রাতের কুয়াকাটাতে দেখতে পাবেন হাজার হাজার ফানুস ওড়ার দৃশ্য। আমরাও একটি ফানুস ওড়ানোর মাধ্যমে আমাদের ট্যুরটাকে আরও বেশি স্মৃতিময় করে রাখলাম এবং এরই মাধ্যমে আমাদের শেষ হয় আমাদের একদিনের কুয়াকাটা ভ্রমণ। যে ভ্রমণটি ছিল সত্যি খুব বেশি উপভোগ্য। আপনারাও চাইলে আসতে পারেন এভাবে একদিনের প্ল্যান করে কুয়াকাটাতে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।